আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এই যে ষষ্ঠ অধ্যায় সম্পর্কিত প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ নামে যে অধ্যায়টা আছে, ষষ্ঠ অধ্যায়, রেওয়ামিলের পরের অধ্যায়, না রেওয়ামিলের পরে তো হিসাবের নীতিমালা যেখানে কোনো অঙ্ক নাই, খালি প্রশ্ন, তাই না? পড়া 5 নম্বর অধ্যায়টা, কিন্তু 5-এর পর ঠিক 6 নম্বর অধ্যায় হচ্ছে এইটা। 6 নম্বর অধ্যায়টা কিন্তু বিগত 2020 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত সিলেবাসে এই 6 নম্বর অধ্যায়টা ছিল না। 26 সাল থেকে আবার সিলেবাসে আছে এইচএসসি। এবার আসি, বরিশাল বোর্ড 2015 সালের প্রশ্নটি সমাধান করবো মূলত আমি এই অধ্যায় সম্পর্কিত। তো আজকের আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো আজকে ছুটির দিন, শনিবার, শিক্ষার্থীদের অনুরোধে মূলত এই ক্লাসটি আমি করাচ্ছি। যাই সমাধানের চেষ্টা করি। এখানে এই যে প্রশ্নটি উপস্থাপন করলাম, ছোট্ট একটি রেওয়ামিল দেওয়া আছে। রেওয়ামিলের 3টা আইটেম। প্রাপ্য হিসাব বা দেনাদার দেওয়া আছে 94,000, অনাদায়ী পাওনা দেওয়া আছে 4,500, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া আছে এই 4,750 টাকা। এই অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটি রেওয়ামিলে আছে ওইটা কিন্তু পুরাতন, মানে 1 তারিখের উদ্ধৃত এটি। আবার নিচে সম্বন্ধের মধ্যে বলেছে বিবিধ দেনাদারের 4,000 টাকা অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করতে হবে। তাহলে এটাও অনাদায়ী পাওনা, এটাও অনাদায়ী পাওনা। পার্থক্য হচ্ছে এটা লিখিত অনাদায়ী পাওনা আর এটা হচ্ছে অলিখিত অনাদায়ী পাওনা। আমরা যখন এই যে দেনাদার থেকে পার্সেন্টেজ নির্ণয় করব, যখন এই 94,000 থেকে এই 4,000 বিয়োগ করব, যা থাকবে তার উপর পার্সেন্টেজ করব। 94,000 থেকে যেটা অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করতে হবে যেটি বলেছে, এটা করা হয়নি, তাই আমরা বিয়োগ করে পার্সেন্টেজ কাটবো। বাট এই অনাদায়ী পাওনা যে দেওয়া আছে 4,500, ওইটা কিন্তু দেনাদার থেকে বিয়োগ করে আমরা পার্সেন্টেজ নির্ণয় করব না। আমরা পার্সেন্টেজ নির্ণয় করব শুধুমাত্র এই যেটা নতুন অনাদায়ী পাওনা বা অলিখিত অনাদায়ী পাওনা। ক নম্বরে বলেছে অনাদায়ী পাওনা সঞ্চিতির উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, অনাদায়ী পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সমান সমান হয়, কিন্তু আমি আরেকবার বলছি কথাটা, অনাদায়ী পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত সমাপনী যে টাকাটা হবে সেইটার সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মিলে যাবে। তাই আমাদের এই কথাটার অর্থ হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করতে হবে। যাই সমাধান করার চেষ্টা করি ক নম্বরে। সেজন্য আমি এখানে লিখলাম তথ্যের এই যে উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম। এখানে লিখলাম নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি পরিমাণ নির্ণয়। আমি আবারও বলছি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এবং অনাদায়ী পাওনা সঞ্চিতির সমাপনী ব্যালেন্স দুইটা সেম কথা, দুইটার পরিমাণ, টাকার পরিমাণ একই হয়। তো প্রথমে আমরা প্রাপ্য হিসাব লিখবো। প্রাপ্য হিসাব লিখবো 94,000। এখান থেকে অনাদায়ী পাওনা, অলিখিত অনাদায়ী পাওনা বিয়োগ করব এই 4,000 টাকা, যেটা হিসাবভুক্ত করতে হবে ওইটাই অলিখিত, বিয়োগ করে 90,000 টাকা হলো। এখানে লিখে ডাবল দাগ দিব। এই 90,000 টাকা মূলত আমরা নির্ণয় করলাম শুধুমাত্র ওই নতুন পার্সেন্টেজটা কাটার জন্য, এটা আমরা দেখিয়ে দিলাম। এইবার পার্সেন্টেজ নির্ণয় করব। অনাদায়ী পাওনা সঞ্চিতি এই 90,000-এর উপরে এই 5%, 4,500 টাকা হবে, লিখে ডাবল দাগ দিয়ে দিব। অর্থাৎ অনাদায়ী পাওনা সঞ্চিতি নতুনটা যখন ধার্য করব, যদি নতুন অনাদায়ী পাওনা অলিখিত থাকে তাহলে সেটা বিয়োগ করার পরে পার্সেন্টেজ হবে, বিষয়টি খেয়াল রাখবো। এইটাই কিন্তু আবার অনাদায়ী পাওনা সঞ্চিতির সমাপনী উদ্বৃত্ত, বারবার বলছি বিষয়টা। খ নাম্বার হলো, এবার খ নাম্বারে যাব। খ নাম্বারে আমাদের জাবেদা করতে বলেছিল, তো জাবেদার জন্য আমি এখানে ছক অঙ্কন করলাম। জাবেদা কয়টা হবে, তাই না? এখন কোন কোন বইতে তোমরা দেখবে এটার জন্য 4টা জাবেদা করেছে, আবার কোন কোন বইতে 3টা জাবেদা করছে। তো আমি মূলত এখানে জায়গা সেভ করার জন্য 3টা করে দেখাচ্ছি এবং 4টা কখন করতে হবে সেটা বুঝিয়ে দিব। ভালো করে লক্ষ্য করি। প্রথমে এই যে অনাদায়ী পাওনা 4,500 উপরে লেখা আছে রেওয়ামিলের মধ্যে, ওইটা নিয়ে একটা জাবেদা করব। এরপরে এই যে অলিখিত অনাদায়ী পাওনা 4,000 টাকা, ওইটা নিয়ে আর একটা জাবেদা করব। তাহলে কটা হলো? 2টা। আর এই যে আমরা যোগ বিয়োগ করে, নতুন পুরাতন সব যোগ বিয়োগ করে 8,250 টাকা যেটা হয়েছে, এটা নিয়ে আরো 2টা জাবেদা করব। তাহলে ওই 2টা আর এই 2টা, মোট 4টা জাবেদা হবে। তবে একটা কথা আছে, এই যে প্রথমে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা নতুন, অলিখিত, লিখিত, ওই 2টা যোগ করে একটা জাবেদা করা যায়, কারণ 2টার জাবেদা সেম, তারিখও এক।
সেজন্য আমরা লিখতে পারি অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এই 4,500 আর 4,000 যোগ করে 8,500। ব্যাখ্যা লিখবো, অনাদায়ী পাওনা লিপিবদ্ধ করা হলো। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যদি আমি দুইটা করি, হ্যাঁ দুইটা করতে পারবা। তখন এই 4,000 টাকা 4,500 নিয়ে জাবেদা করবো অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 4,500। আবার ওই 4,000 টাকা নিয়েও আরেকটা জাবেদা করবো অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 4,000। অর্থাৎ দুইটা টাকা নিয়ে সেম যেহেতু জাবেদা হবে, তাই আমি জায়গা সেভ করার জন্য একবারে লিখে দিয়েছি, এভাবে করলেও হবে। আচ্ছা, এবার এই যে আমরা এখানে একটি খসড়া করেছি, আমি গণনা করেছি, আমাদের এইটা কিন্তু জাবেদার উত্তরের অংশ, উপরেরটা হচ্ছে উদ্দীপকের অংশ, আর এইটুকু আমি গণনা করেছি। গণনায় অনাদায়ী পাওনা এই 4,500 আর 4,000 যোগ করে 8,500 যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 4,500 আমরা ক নাম্বারে বের করেছি, বাদ পুরাতন 4,750 রেওয়া মিলে ছিল এই যে 4,750। তাহলে অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ বিয়োগ করে 8,250 টাকা পেলাম। ওইটা নিয়ে আমাদের এই দুইটা জাবেদা হবে, একবার এই টাকাটা লেখার জন্য, আর একবার আয় বিবরণীতে অনাদায়ী পাওনা খরচকে বন্ধ করার জন্য, সমাপনী দাখিলার জন্য। তো প্রথমে আসি, এই টাকাটা লেখার জন্য জাবেদা করব এই আয় বিবরণী, এই সরি অনাদায়ী পাওনা খরচ ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। এই টাকাটা সেম টাকা লিখবো দুই জায়গায়। আবার বলছি লক্ষ্য করে, একটু দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য। অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, এই টাকাটা নিয়ে প্রথম জাবেদাটা হবে লেখার জন্য, অনাদায়ী পাওনা খরচ হিসাবটা লেখার জন্য। এবং এই অনাদায়ী পাওনা খরচকে আয় বিবরণীতে স্থানান্তরের জন্য আরেকটা জাবেদা হবে আয় বিবরণী ডেবিট, আর এই অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। টাকা হবে সেম টাকা। সেজন্য আমি বলেছিলাম যে এই টাকা, এই যোগ বিয়োগ করে আমরা যে টাকাটা বের করব সেটা হচ্ছে অনাদায়ী পাওনা খরচ, এটা আমরা আয় বিবরণীতে লিখে থাকি। এবং এটা নিয়ে দুইটা জাবেদা হবে, একবার লেখার জন্য আর একবার সমাপনী দাখিলার মাধ্যমে অনাদায়ী পাওনা খরচকে বন্ধ করার জন্য। এই হচ্ছে আমাদের জাবেদা। খ নাম্বারে আমাদের এবার খ হলো গ নাম্বারের সমাধান করব। তো গ নাম্বারে আমাদের খতিয়ান করতে বলেছিল, দুইটা খতিয়ান, একটা হচ্ছে অনাদায়ী পাওনা খরচ হিসাব আর একটা অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। অনাদায়ী পাওনা খরচ হিসাবটা আমরা জাবেদা দেখে দেখে করব, তাই জাবেদা আমি উপরে লিখে রাখলাম, এই জাবেদা দেখে দেখে আমি এখানে লিখবো। এই যে শেষের দুইটা জাবেদা ছিল অনাদায়ী পাওনা খরচ হিসাব, যেমন এই যে এখানে একবার অনাদায়ী পাওনা খরচ হিসাব আছে, আবার ডেবিট, আবার এখানে একবার ক্রেডিট আছে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কোথায় পেলাম, ওটা খ নাম্বারে যে জাবেদা করলাম না তার অংশ, ক্ষয়ের উত্তর, ওইটা দেখে দেখে আমি নিচেরটা করব, তাই নিচেরটা উপরে ওটা লিখে রাখলাম। এটা কিন্তু উত্তরের অংশ না, উত্তরের অংশ গ নাম্বারের নিচের অংশটুকু, ওটা আমি এটা দেখে দেখে এখানে লিখবো, সেজন্য নিয়ে এসে রাখলাম। তো লিখি, তারিখ লিখলাম, অনাদায়ী পাওনা খরচ হিসেবে ডেবিটে টাকা লিখবো, নাম লিখবো অনাদায়ী পাওনা সঞ্চিতি, লিখে ডেবিট দিকে টাকা লিখবো, ডেবিট দিকে এই 8,250 টাকা, আবার ডেবিটের টাকা ডেবিটে লিখে দিব। আবার এইখানে অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট আছে, তাই আয় বিবরণীর নাম লিখে অনাদায়ী পাওনা খরচের ক্রেডিট দিকে টাকা লিখবো, ওইটা এটা বিয়োগ করে 0 হয়ে যায়, অনাদায়ী পাওনা খরচের জেড 0 হবে। এটা খতিয়ান তো আমরা পারি, সেজন্য আমি একটু দ্রুত দেখিয়েছি, তাই না? জাবেদা থেকে খতিয়ান তো আমরা পারি না? হ্যাঁ পারি তো, সেই 9 থেকে আমরা খতিয়ান করতেছি। এরপরে যদি প্রবলেম হয় তাহলে তো প্র্যাকটিস করতে হবে ভালো করে। অনাদায়ী পাওনা খরচের ডেবিটে টাকা লিখবো, নাম লিখবে এইটা, তারপর ডেবিটে ডেবিটে লিখে দিব। আবার অনাদায়ী পাওনা খরচের ক্রেডিটে টাকা লিখবো, নাম লিখবে এইটা, ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে 0 হয়ে যায়। আমরা আবার অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত যে আর একটা খতিয়ান ছিল, অনাদায়ী পাওনা সঞ্চিতির খতিয়ান করব। তো অনাদায়ী পাওনা সঞ্চিতির খতিয়ান করার জন্য আবার আমরা খতিয়ানের ছক অঙ্কন করলাম, এবং এই অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত জাবেদার যে অংশটুকু ছিল উপরে আমি খ নম্বর থেকে নিয়ে এসে রাখলাম, এটা কিন্তু খ নম্বরের উত্তরের অংশ, ওটা উপরে রাখলাম, ওইটা দেখে দেখে আমরা নিচে এই অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসেবে পোস্টিং দিব। এখানে একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতির কিন্তু একটা উদ্বৃত্ত আছে, 4,700 কত টাকা যেন একটা কিন্তু উদ্বৃত্ত আছে, সেটা আমরা ব্যালেন্স বিডি বলে এই ক্রেডিট দিকে লিখবো, যে 4,750 টাকা। এটা কোথায় ছিল? এটা কিন্তু আমাদের অঙ্কের মধ্যে ছিল, যেটি রেওয়া মিলে ছিল। রেওয়া মিলের অনাদায়ী পাওনা সঞ্চিতি, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি এবং প্রারম্ভিক, তাই ব্যালেন্স বিডি বলে ক্রেডিট দিকে লিখলাম, কারণ ওখানে রেওয়া মিলে ক্রেডিট দিকে ছিল অঙ্কে।
এইটা লেখার পরে বাকিটা আমরা এই জাবেদা থেকে তুলবো। প্রথম জাবেদায় কি বলেছে? অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট। তো অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট দিকে টাকা লিখবো, নাম লিখবো প্রাপ্য হিসাব, আর অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট দিকে টাকা লিখবো, তাই না? খতিয়ানে পোস্টিং দেওয়ার নিয়ম অনুযায়ী। এবার এটা ক্রেডিট, এটা ডেবিট, ডেবিট ক্রেডিট যোগ করে ডেবিট বেশি, তাই দুইটার পার্থক্য ডেবিট দিকে লিখবো। কারণ ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে ডেবিট বড় হয়ে গেছে, তাই ডেবিট দিকে লিখতে হবে। আচ্ছা, এবার আরেকটা আছে অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট। বিপরীতে নাম লিখবো অনাদায় পাওনা খরচ। এই ডেবিটের নামটা লিখে অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট দিকে টাকা লিখবো, ক্রেডিট দিকে আবার যোগ বিয়োগ করবো, তাই না? এখন এটা ডেবিট, এটা ক্রেডিট, ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে ক্রেডিট বড়, তাই পার্থক্যটা ক্রেডিট দিকে লিখবো। ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে ক্রেডিট বড়, তাই পার্থক্যটা ক্রেডিট দিকে লিখবো। এই যে আমাদের ক নাম্বারে বলেছিল একটা কথা, এটা তো গ নাম্বারের উত্তর, কিন্তু ক নাম্বারে বলেছিল অনাদায় পাওনা সঞ্চিতি হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করো। তো আমরা নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বের করেছিলাম 4,500, সেটাই কিন্তু এই যে অনাদায় পাওনা সঞ্চিতির সমাপনী উদ্বৃত্ত হলো শেষে 4,500 টাকা। এই জন্য ক নাম্বারে বলেছিলাম অনাদায় পাওনা সঞ্চিতির সমাপনী উদ্বৃত্ত আর নতুন অনাদায় পাওনা সঞ্চিতি দুইটা এক সেম হয়। তবে ক নাম্বারে যদি আমরা যেভাবে বের করেছি ওইভাবে বের না করে যদি আমরা এইভাবে খতিয়ান করতাম তাও হতো, কিন্তু ক নাম্বারে খতিয়ান না করে ওইভাবে বের করাই ভালো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অনলাইনে ক্লাস নিই, পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।